অনেকদিন বাদে আশারাম বাড়িতে এই ধরনের একটা প্রোগ্রাম, এটা দেখে আমার খুব ভালো লাগে। নির্বাচনের সময় এটা প্রোগ্রাম আমরা এখানে করেছি। ওই প্রোগ্রামটার মধ্যে আমার এখনো মনে আছে যে স্থানীয় 15 থেকে 20 জনের মতো ঢুকছে এবং বাইরের থেকে আমরা যারা এসছি আমরাই সেখানে ছিলাম। খালি ময়দানে আমাদের সেই দিন বক্তৃতা করতে। আজকে যখন দেখি 22 পরিবারে 84 ভোটার বিজেপি এবং সিপিএম দল ত্যাগ করে আপনারা তীব্রামথায় যোগদান করবেন, এই খবরটা যখন পাইলাম আমি বললাম সেই প্রোগ্রামে আমি আসব। আজকে ত্রিপুরার যে চেহারা আপনারা বুঝতেই পারছেন, যারা সিপিএম করেন আপনারা ভালোই বুঝেন। গত 5 বছর এইখানে বিজেপি এবং আইপিএফটির যে সরকার, আগে যেভাবে সিপিএম ত্রিপুরা রাজ্য এবং আমাদের আসারাম বাড়ি পরিচালনা করত, এই ধরনের শাসক বর্তমান সরকারের নাই। আগে গরিব মানুষ কি পাইত? ঘর চাইলে ঘর পাইত, পানীয় জলের যদি অভাব থাকে পানীয় জলের ব্যবস্থা হতো। এখন কথা বলার জায়গা। ওই সময়টার মধ্যে ত্রিপুরার যিনি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, উনি একটা দল তৈরি করলেন তীব্রামথা দল মানেই তীব্রাদের। ত্রিপুরায় যারা শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত সমস্ত মানুষের এই দল, যার নাম তীব্রামথা। মথা মানে কি? মথা মানে তো হচ্ছে একটা মুঠা, সবাই এক জায়গায় আইনায় যারা বাইন্দা রাখার নাম হচ্ছে মথা। তীব্রা, এটা তো তীব্রা মানে কি? যারা ত্রিপুরায় আদিকাল থেকে আছেন সবাই তীব্রা। শক্তি তেলেঙ্গা কিছুক্ষণ আগে বক্তৃতা করলো, আমি আমাদের জোনাল চেয়ারম্যান বিশু দেববর্মাকে জিজ্ঞেস করলাম যে সে যে তেলেঙ্গাতে বক্তব্য করছে এটা সবাই বুঝবো? ওই যে এখানে 70-75% লোক সবাই তেলেঙ্গা। ভাল লাগে, যে যার ভাবে কথা বলতে পারে। শক্তি তেলেঙ্গা তীব্রামথাতে আসাতে তেলেঙ্গা এবং ককবরক যারা বলে তাদের মধ্যে আরো কাছাকাছি একটা সম্পর্ক। গোপাল বাবু দীর্ঘদিনের আমাদের বন্ধু মানুষ, গোপাল বাবুর তীব্রামথা আসাতে বাঙালি এবং ককবরক যারা বলে তাদের মধ্যে আরো একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্ক দিয়ে এইবার বিধানসভা নির্বাচনের সময় আমরা আসারাম বাড়ি কেন্দ্রে বিজেপি আইপিএফটির প্রার্থীকে 18,500 ভোটের ব্যবধানে পরাস্ত করলাম। এটা কম কথা। আসারাম বাড়ির ইতিহাসে কমরেড বিদ্যা দেববর্মা দাঁড়িয়েছিলেন, শচীন্দ্র দেববর্মা এখানকার এমএলএ ছিলেন, মন্ত্রী অপুর দেববর্মা এখানকার এমএলএ ছিলেন। তারা কেউই 18,000 মার্জিন লিড দিয়ে এখানে নির্বাচনে জয়লাভ করেন। কিন্তু মহারাজার নেতৃত্বে সমস্ত অংশের মানুষের সমর্থনে মুন্ডা, জরা, সবর, তেলেঙ্গা, ত্রিপুরা, বাঙালি সমস্ত অংশের মানুষের সমর্থনে আমরা ত্রিপুরার
বিজেপির কর্ণধারদের একটা বার্তা দিতে পারলাম যে আসারাম বাড়ি আপনাদের না, আসারাম বাড়ি হচ্ছে গরিব মানুষের এবং তীব্রামতা বলে। আপনারা যারা এইতে আপনাদের অনেকে কইব ওই তীব্রামতাতে আপনারা গেলেন, তীব্রামতার যিনি নেতা মহারাজা উনি দল ছেড়ে দিতেন, এটা মিথ্যা কথা। মহারাজা সেই দিন খুব পরিষ্কার ভাবে বলেছেন যে আমি দলের চেয়ারম্যান পদ থেকে সরে গেলাম। তীব্রামথার যে সংবিধান, এই সংবিধান নতুন একটা সংবিধান গত 15-16 তারিখ খুলনায় আমাদের অধিবেশনে, পার্টির সেই অধিবেশনে আমরা জনসমক্ষে এটা প্রকাশ করলাম। এই অধিবেশনে আমরা দেখলাম গঠনতন্ত্রের মধ্যে চেয়ারম্যানের কোনো পোস্ট নাই। চেয়ারম্যানের যদি পোস্ট না থাকে তাহলে মহারাজা কেমনে চেয়ারম্যান থাকবো? মহারাজা বলেছেন যেহেতু চেয়ারম্যানের পোস্ট এখন আর নাই, আমি চেয়ারম্যানের পোস্ট থেকে সরে দাঁড়াই না। তার অর্থ মহারাজা দল ত্যাগ করেন নাই। আগামী দিন যখন পার্টির কমিটি গঠন হবে, এখানেও আসারাম বাড়িতে নতুন গঠনতন্ত্র অনুযায়ী 2টা ব্লক কমিটি আমরা গঠন করব। একটা বাছাইবাড়ি ব্লক কমিটি আর একটা তুলাশিগড় ব্লক কমিটি। এইভাবে নিচের স্তর থেকে কমিটি গঠন হইতে হইতে সারা রাজ্যের জন্য যখন একটা কমিটি হইব, তখন দেখবেন মহারাজায় আমাদের দলের সুপ্রিম নেতা হিসাবে আমরা আবার মহারাজাকে সেখানে বসাবো। আর এরা আমাদের মনের জোর কমানোর জন্য কইতেছে, কয় আপনারা যে গেছেন ওইখানে তো নেতাই নেই, আপনারা জবাব দিবেন। আরেকটা হলো আজকে বিজেপি যারা করেন, কেন বিজেপি ছাইরা ইতিহাস মণিপুরের ঘটনা দেখেন, এখানে মা বোনেরা বই দিচ্ছেন, মহিলারা বই দিচ্ছেন। একা বিজেপির শাসন, আমি একা বিজেপির কথা, বিজেপি যেখানে একা শাসন করে আমরা দেখলাম দিন দাহারের মধ্যে একটা লোককে, মুসলমানকে রাজস্থানের মধ্যে তারা মাইরা পালেন, তার কোনো বিচার নেই। মণিপুরে 2টা মহিলাদের নগ্ন অবস্থায় নেমকি কইরা পাতি বাংলায় যদি আমি বলি, এই মহিলা গুলির নেমকি কইরা রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করাইল, এটা সারা বিশ্বের মানুষ দেখবে। আজ পর্যন্ত কোন লোকের সাজা শাস্তি হয় নাই। এরা একটা না 2টা লোককে গ্রেফতার করছে, যারে গ্রেফতার করছে সেই তো মহিলারা হাঁটায় আনছিল, এই লোকটা থানার মধ্যে আইসা ফটো তুলছে, হাসতে আছে। পুলিশ যখন মহিলাদের উত্তেজিত জনতার কাছে তুলে দেয়, পুলিশে বিচার করব, পুলিশ আইন রক্ষা করব, অত্যাচারিত মানুষের পাশে পুলিশ দাঁড়াইব। কিন্তু মণিপুরে কি হচ্ছে? পুলিশ এই মহিলাকে উত্তেজিত জনতার কাছে তুলে দিচ্ছে, জনতা তাদের নগ্ন অবস্থায় রাস্তা দিয়ে হাঁটাই নিয়ে গেল। তাদের উপর এত অত্যাচার হচ্ছে, এটা আর অপেক্ষা রাখে। তো যে বিজেপি পার্টি শাসন, মহিলাদের কোনো সম্মান নাই, গরিব মানুষের কোনো সম্মান নাই। আপনারা দেখেন আগরতলা শহরের মধ্যে কোন কলেজের এক ছাত্রী আজকে থেকে 2 বা 2.5 মাস আগে চলন্ত গাড়ির মধ্যে তার অত্যাচার করা হলো, কোনো শাস্তি আছে নাই। এই কারণে আজকে যারা বিজেপি করে এরাও ভাবলো যে বিজেপি কইরা আমাদের আর হইত না। বিজেপির বিরুদ্ধে যারা ত্রিপুরা রাজ্যে বিজেপির মুখোমুখি হয়ে যারা দাঁড়াইয়া জনগণের কথা বলবে, ওই দলের কাছে আমরা যাব। আর বিজেপির প্রতিদ্বন্দ্বী হিসেবে ত্রিপুরায় বিজেপির যে মোকাবেলা করতে পারে,
এই দলের নাম হচ্ছে তীব্রামতা। তীব্রামতা ছাড়া আর অন্য কোনো দল নাই বিজেপি জিততে লড়াই করবে। আমরা শিক্ষা দিলাম বিজেপিতে। আসাম বাড়িতে যেমন আমরা 18,500 ভোটে জয়লাভ করলাম, আমরা রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে 16,000-এর বেশি ভোটের ব্যবধানে বিজেপি আইপিএফটির প্রার্থীকে আমরা পরাজয় করলাম। টাকারতলা কেন্দ্রে আমরা 32,000 ভোটের ব্যবধানে বিজেপি আইপিএফটির প্রার্থীকে সেখানে পরাস্ত করলাম। এখন বিজেপি ভয় পায় শুধু তীব্রামতা। আমরা এই কারণেই বলি যে আগামী 5 বছর ত্রিপুরায় যদি কেউ সরকার চালাইতে চায়, তীব্রামতা ছাড়া তাদের কোনো গতি নাই। তীব্রামতাই পারবে 5 বছরের শাসন ত্রিপুরায় যে দিতে। এটা দিল্লির নেতারাও চায় যে তীব্রামতা আমাদের সাথে থাকে। মহারাজা কি কইছেন আপনারা শুনছেন না? আপনারা 2 মাস অপেক্ষা করুন। আমি কালকে দিল্লি যাচ্ছি, দিল্লিতে গিয়ে আমাদের আলোচনা হবে। আমরা এখানে ধনী মানুষের জন্য আলোচনা করব না, যারা পাকা বাড়িতে থাকে এদের আলোচনা আমরা করব না। আমরা কার সাথে আলোচনা করব? আপনার সাথে, গরিব মানুষের সাথে। আমাদের মতো লোক যারা গ্রামে থাকে, জলের ব্যবস্থা যাদের নাই, ঘরের অবস্থা যাদের ভালো না, যাদের ছেলেমেয়েরা চাকরি পাইতেছে না, তাদের জন্য আমরা দিল্লিতে 27 এবং 28 ভারতবর্ষের মন্ত্রীদের সাথে আমরা বৈঠক করব এবং আমরা বলবো আমাদের এপিসিতে আমাদের মাননীয় এক্সিকিউটিভ মেম্বার এখানে আছে, সারা রাজ্যের মধ্যে 27,500 কোটি টাকা বাজেট। আর সবর, তেলেঙ্গা, দেববর্মা, রিয়াং, জমাতিয়া আর কিছু সংখ্যক পিছিয়ে পড়া বাঙালিরা যেমন গোপাল বাবুদের মতো লোকের জন্য মাত্র 672 কোটি টাকা দিছে আমরা। এরা বইয়া মুরগির মাংস দিয়া খাইবো আগরতলায়, আর আসাম বাড়ির লোক আমরা 1 কাপ ফিরা চা পাইতাম না। এই দেশের মধ্যে এই অব্যবস্থা চলবে না। আমরা দিল্লিকে বলবো যদি এডিসির মধ্যে টাকা না দেয়, ত্রিপুরা রাজ্যে আগুন জ্বলবে। আমরা এইটা চালাইছেন আজকে বিজেপি, সিপিএম ছাইরা 22 পরিবার আপনারা আইছেন এই হলের মধ্যে ভর্তি লোক। আগামী দিন এই সংবাদ পায় আরো লোক এই আসারামবাড়ি কেন্দ্রের মধ্যে তারা বিজেপি এবং অন্যান্য দল ত্যাগ করে এখানে আসবে। আমি জানি সিপিএম তো বলে আমাদের অনেকে, আমাদের বর্তমান জোনালের যে চেয়ারম্যান, উনার মামাও তো একজন সিপিএম এর লিডার ছিলেন, উনিও এখানকার এমডিসি ছিলেন। আজকে কেন চেয়ারম্যান মহোদয় তীব্রামতার অনুষ্ঠানে একজন নেতৃত্ব হিসাবে এখানে বসে আছেন? কারণ ওনারা সবাই জানেন যে সিপিএম আগে সিপিএম নেই। আগে সিপিএম মানুষের দাম দিত, মানুষের কথা শুনতো। আজকে আমাদের 22 চেয়ারম্যান কয়েকটা কথা কইছেন এখানে, দুঃখ লাগে। এই এলাকার মানুষ 70 বছরেও এখনো ঘরের জন্য আমাদের আবেদন করে। আমি বনবাজার গেলাম সেই দিন, আমার অনেক মহিলা দিতেছে পয়সা, বাড়ির টিনটা ভালো না, এই ছাদের একটু ব্যবস্থা করে দেন। 70 বছরও আজকে আমরা ঘরের জন্য লড়াই করতে হইতেছে। আর আমি এমএলএ, এই এলাকার এমএলএ, আপনারা আমি কথা দিতেছি, কইতাছি আমাদের অল্প সময় দেন। আমরা আগামী 5 বছরের মধ্যে দেখব যে প্রত্যেকটি গরিব পরিবার সে 12 ছাদের নিচে যেন থাকতে পারে, তার ব্যবস্থা আমরা করব। আমি হিসাব করতে বিডিওকে বলেছি, আমাদের জোনাল চেয়ারম্যানকে বলেছি যে প্রত্যেক বাড়ির স্বার্থে আগামী মাস থেকে আমাদের করতে হবে। প্রত্যেক ভিলেজ কমিটিতে আমাদের দেখতে হইব কারা কোনো ঘর পাইতেছে না।
এবং এদের জিও ট্যাগিং করাই দিব। প্রয়োজনে দেশের প্রধানমন্ত্রীর অফিসে গিয়া আমি অনিমেষ দেববর্মা, আমি একজন বিরোধী দল নেতা, আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ঘরের দাবি করব, ঘর আনতে চেষ্টা করব। এই কারণে আমরা তারা মুখে বড় বড় কথা কয়, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আপনারা তো বুঝেন এই কথা। সবার সঙ্গে দায়িত্ব হলে সবার উপরে দিব। কোন উন্নয়ন হইতে 5 বছরে এই রাস্তা সব ভেঙে গেল। বাছাই বাড়ি থেকে আমি আসারাম বাড়ি আইতে একটা কাজ বাই নিতে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারদের বলা হয়েছে যে কাজ সুন্দরভাবে আপনারা করবেন, কোন দুর্নীতি করবেন না এটার মধ্যে। আমরা চাই আসারাম বাড়ি বনবাজারের লোক অন্যান্য অঞ্চলের লোকের মতো তারা যেন ভালো রাস্তার সুব্যবস্থার মধ্যে তারা থাকতে পারে। 93 কোটি টাকার একটা রাস্তার কাজ ইতিমধ্যেই বেরিয়ে গেছে। এটা বাইরে এরপর আপনারা দেখবেন ওয়াল ব্যাংকে আগে কেন হইছে না? আপনার প্রশ্ন তুলে অগুর বাবু মন্ত্রী ছিলেন তখন কেন হইল না? আমার আগেও তো মন্ত্রী ছিলেন, কেন হইল না? তো যে জনপ্রতিনিধি তার ইন্টারেস্ট থাকতে, আমি এমএলএ হওয়ার পর আমি সমস্ত ইঞ্জিনিয়ারদের ডাকলাম, ডাইকা কইলাম আমার এলাকার মধ্যে ভালো সড়ক ব্যবস্থা থাকতে হবে। এমনিতেই না বাংলাদেশ ছাড়া এখানে কিছুই নেই। ইন্ডিয়ার শেষ প্রান্তে আপনারা থাকেন, আর যদি খোয়াই শহরে যাওয়ার জন্য, তুলসীগঞ্জ ব্লকে যাওয়ার জন্য যদি রাস্তার ব্যবস্থা না থাকে, এখানে গরিব মানুষ তার দাবি সে কেমনে তুলবো? সেখানে সড়ক বিটা আমাদের প্রথম, তারপরে থাকবে কারেন্টের ব্যবস্থা। অনেকে আমাদের বলে লোডশেডিং হয়ে এটা আর আয় না কেন? মন্ত্রী মহোদয় শ্রী রতনলাল নাথ মহোদয়কে আমি বললাম লোডশেডিং যেন না হয় তার ব্যবস্থা আপনি গ্রহণ করুন। আগামী 3-4 মাস আমরা সময় দেব। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এটা যেন দেখেন বিধানসভাতে কথা হয়েছে এটার উপর। আপনারা যারা মোবাইলে আমার বক্তব্য শুনছেন বিধানসভার ভিতরে, আমি কইছি সেই দিনও বাছাই বাড়ি, বেহালা বাড়ি, প্রত্যন্ত অঞ্চলে আসারাম বাড়ি এলাকায় মানুষ বিদ্যুতের পরিষেবা পাইতেছে না। লোডশেডিং 3 দিন 4 দিন, ট্রান্সফরমার নাই। আগরতলা শহরের মানুষের জন্য যদি ট্রান্সফরমার থাকে, আসারাম বাড়ির জন্য কেন হবে না? জনগণ আমাদের সুচার থাকতে হবে। আমরা এখানকার মানুষ, আমরা যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করি আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। এই কথা আপনাদের বলি, বিজেপি আইপিএফটির সরকার আগামী কয়েক মাসের মধ্যে কোর্ট বলবে তাদের যে এডিসি ভিলেজ কমিটির ইলেকশন করো। আর এই আসারাম বাড়ি কেন্দ্রে যদি ভিলেজ কমিটির নির্বাচন হয়, 23টা ভিলেজ কমিটির মধ্যে আপনারা দেখবেন 15-16টা ভিলেজ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কি প্রমাণ দখল করবে। এটার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কোনো ব্যাপারই থাকতো না। আর আমি জানি বনবাজার, আসারাম বাড়ি ইত্যাদি এলাকায় কিছু প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, কিন্তু যেহেতু সিপিএম এবং বিজেপি ছাইরা এইভাবে আপনারা আইছেন, আপনারা আরো লোককে টানবেন। ভিলেজ কমিটি নির্বাচন হইতে হইতে আমার একটা বিশ্বাস যে আসারাম বাড়িতেও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডিসি ভিলেজ কমিটি দখল করতে পারবো। এই জায়গায় যারা আর এমনিতে আপনারা বলেন 23টার মধ্যে যদি আমরা 16-17টার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করি, ব্লকের বিএসসি চেয়ারম্যান আমাদের হাতে থাকবে, ব্লক পরিচালনা আমাদের হাতে থাকবে। কি প্রমথার বিরুদ্ধে কি করবে? যারা এখনো তীব্রতা সম্পর্কে জানে না, তীব্রতা সম্পর্কে যারা ভুল ব্যাখ্যা করছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন, যারা মনে করছেন সিপিএম আবার আয়া করবো, আইতো না, এটা আর আইতো না। মানুষের কয় না, কয় বাবা মারা গেছে,
ব্রাহ্মণে কইছে আয়া কয় কাইন্দ না মা, তোমার বাবু আবার তোমার পেটেই জন্মগ্রহণ করে আবার আইব তোমার ঘর। এইরকম হইছে না? পৃথিবী দেখি কেউ দেখছে যে বাবা মারা গেছে আবার মেয়ের পেটে জন্মগ্রহণ করছে? এটা কেউ দেখছে? এটা আমার গল্প না। সিপিএম আপনারা বহু করছেন, আমরাও সিপিএম করছি। সিপিএম আয়, সিপিএম কি ইতিহাস, কিছু কিছু জিনিস এটা গেলে গা আয় না, এটাও এমন না। এখন নতুন মন নিয়ে, নতুন ভাবনা নিয়ে, নতুন চেতনা নিয়ে আমাদের করতে হবে। বিশ্বাস রাখেন যদি কেউ এই এলাকার তীব্রামথার নাম দিয়ে কোন নেতা যদি আপনাদের শোষণ করে, কোন নেতা যদি আপনাদের বঞ্চনা করে, আমি শক্তিকে বললাম, গোপাল বাবুকে বললাম, আপনারা আসুন আমার সাথে আলোচনা করুন। ওই সমস্ত নেতা আমাদের দরকার নেই। আমাদের সেই নেতার দরকার জনস্বার্থে যারা কাজ করে, ব্যক্তি স্বার্থে না। নিজেই সব খাইব, ঘর আইছে ঘর খাইব, পায়খানা করতে পায়খানা, মানুষের ঘর খাইছে এটা ভালো কথা, পায়খানার ঘর পায়খানা সুদ্ধা খাওয়া এটা তো ঠিক না। এই রকম নেতৃত্বের আমাদের দরকার। তীব্রামথা সবার জন্য, তেলেঙ্গা, সবর, চাষা, মুন্ডা, ঝরা, বাঙালি, দেববর্মা, সমস্ত সম্প্রদায় মিলে তীব্রামথার আমাদের শক্তিশালী করতে হবে। আর আপনাদের আশীর্বাদে আমি আছি। আপনাদের লড়াইটা আমি রাজ্যে লড়ব, আপনাদের লড়াইটা আমি দিল্লিতে গিয়ে লড়ব, আপনাদের জন্য আমি লড়াই করব সর্বস্তর। এই দায়িত্ব আমার। আগে আপনারা অনেক এমএলএ বানাইছেন, কে আইছিল এই এলাকার, কে খবর নিতে? এত ব্যস্ততার মধ্যেও আমি মনে করি অন্তত 1 মাস 1.5 মাস অন্তর অন্তর প্রত্যেক ভিলেজ কমিটির মধ্যে একটা দিন জনগণের সঙ্গে, নেতা নেত্রীদের সঙ্গে, ভিলেজ চেয়ারম্যান মেম্বারদের সাথে এমএলএ যোগাযোগ থাকা উচিত। এটা আমি করি। আর এখানকার যারা কর্ণধাররা, আপনারা মহিলাদের বা অনেক লোক যারা আমাদের সাথে কথা বলতে পারে না, তাদের কথা বলার সুযোগ দেবে। এমএলএ যখন আসবেন এলাকায়, এমএলএর সাথে তারা যেন কথা বলতে পারে, এই ব্যবস্থা করবে। কারণ আমি অনেক জায়গায় কমপ্লেন পাইলাম, দাদা আপনার লোকে কথা কইতে চাই কিন্তু এরা তো দেখা করতে দেয়। ওই যে এরা, এই এরাতে আমি কইতাছি আপনারা গরিব মানুষদের যেন এমএলএর সাথে দেখা করে তাদের মনের দুঃখটা যেন তারা দিতে পারে, এটাতে বাধা দিয়ে নেই, এদের ব্যবস্থা দিন। কথা বলার অনেক আছে। তীব্রামথা আজকে সরকারে নাই, কিন্তু বিজেপির অবস্থা ভালো না। বিজেপির মাত্র 31টা সিট। আমি অনেক জায়গায় এই কথা বলি, আপনারা এখানে খেটে খাওয়া মানুষ, শ্রমিক অংশের মানুষ, সকালবেলায় খেতে যান গিয়ে, বিকেল বেলায় স্নান করে কিছু খায়, আপনারা ঘুমান, পরের দিন আবার কাজ করেন। দেশের খবর রাখার সময় নাই আপনাদের। ত্রিপুরা রাজ্যে বর্তমানে সরকার বিরোধী লোকের সংখ্যা 100 জনের মধ্যে 61 জন, আর বিজেপি মাত্র 39 জনের সমর্থন নিয়ে আজকে সরকার চালাইতেছে। তাদের 31 জন এমএলএ আর 2টা এমএলএ যদি তাদের জায়গা কোনো ক্রমে এরা সরকারে থাকতো না, তখন আমাদের সরকারে। আপনারা জানেন বিজেপির কয়েকটা এমএলএ শরীর খুব অসুস্থ, যে কোনো সময় এদের অঘটন দিতে পারে। আপনারা এটা ভাবতেন না যে আজকে আমরা বিরোধীতে 13 জন এমএলএ তীব্রামথা এবং খোয়াই মহকুমায় বিজেপির একটাও এমএলএ নাই, আইটিএফ নাই। আসারামবাড়িতে তীব্রামথা, এটাই কইতাছিলাম যে 39 জন লোকের সমর্থনে এরা সরকার চালাইবে। তো এই 39 জন 61 জনের বিরুদ্ধে 5 বছর টিকা থাকার মতো তাদের ক্ষমতা নাই। আমাদের 13টা এমএলএ এবং এই আসারামবাড়িতে যে কোনো জায়গায়
আজকে যদি ইলেকশন হয় আজকেও আপনারা ডিফিট করতে পারবেন। সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নাই। যার যেমন দাবি, শৃঙ্খলার মধ্যে গরিব মানুষের কি দাবি থাকতে পারে? ঘরে জলের ব্যবস্থা, রাস্তাঘাট, সরকারি চাকরি, কর্মসংস্থান, এটা নিয়েই তো আমরা থাকবো। এই ব্যবস্থা করার জন্য আমরা সম্মিলিতভাবে প্রয়াস চালাতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আরো যারা এখন তীব্রাবস্থার বাইরে আছেন তাদের বুঝায় কিভাবে আমাদের দলের মধ্যে আমরা আনতে পারি এই ব্যবস্থা আপনারা করবেন। এবং যারা আজকে 22 পরিবারের 84 জন ভোটার তীব্রাবস্থার দলে বিজেপি এবং সিপিএম থেকে এসছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদের তীব্রাবস্থা দলে স্বাগত জানাচ্ছি। এবং সবাই মিলে আমরা যেন সুন্দর ত্রিপুরা, সুন্দর আসারাম বাড়ি গঠন করতে পারি, উন্নত করতে পারি, এই লক্ষ্যে আমরা সবাই মিলে হাঁটবো। এই কয়েকটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। তীব্রাবস্থায় লক্ষ্য, ওভার